হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো, সে জেরার কাজটাও হয়নি। এটা 2 বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল। এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু, এটার সঙ্গে কিছু নেই। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনারা যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। শুধু আমাদের সঙ্গে যারা আছেন 2-1 জন তারা নয়, ওদের সঙ্গেও এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি, তাদেরকেও সিবিআই ডাকেনি। সিজার লিস্ট দেখিয়ে হাইপ তোলা এবং সেই 2.5 বছরের পুরনো একটা সিজার লিস্ট থেকে বার করে সেইটা থেকে নির্দিষ্ট কিছু মিডিয়া হাইপ তোলার চেষ্টা করলেন গতকাল সন্ধ্যায়। তাতে নাম এলো কার? শিক্ষা দুর্নীতি মামলায় সুপারিশ করেছিলেন দিব্যেন্দু অধিকারী, তমলুকের সাংসদ। সুপারিশ করেছিলেন কে? এসপি তৎকালীন পশ্চিম মেদিনীপুরের ভারতী ঘোষ। সুপারিশ করেছিলেন কে? মমতা ঠাকুর, তিনি সাংসদ ছিলেন। আমরা আজকে এই বিষয় নিয়ে এলাম সন্ময় স্পিক্সে কিছু কথা বলার জন্য। নামগুলো বেরোনোর পর স্বাভাবিকভাবেই কৌতূহল হয়েছিল, বিষয়টা একটু জানার ইচ্ছে হচ্ছিল যে শিক্ষা দুর্নীতি মামলায় কি তাহলে বিজেপিও জড়িয়ে গেল? বিষয়টা এইভাবে একটা প্রেজেন্ট করার চেষ্টা হচ্ছিল সংবাদ মাধ্যমে। পরবর্তীকালে যা বুঝলাম সেটা নিয়ে আজকে এই সন্ময় স্পিক্সে কিছু কথা বলার জন্য এলাম। বিষয়টা কি? যারা সাংসদ ছিলেন, যারা বিধায়ক ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, তারা বিভিন্ন সময় পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কিছু নামের সুপারিশ পাঠাতেন। অর্থাৎ দেখবেন পার্থবাবু এই 10টা নাম পাঠালাম, যদি এদের চাকরির কোনো ব্যবস্থা করা যায়। এই সুপারিশটাই মমতা ঠাকুর, ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারীরা পাঠিয়েছিলেন এবং সেই সুপারিশপত্রের ভিত্তিতে সবার কিন্তু চাকরি হয়নি। সুপারিশটা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে গিয়েছিল। সেই সুপারিশপত্রের কপিগুলোতে শিক্ষা দপ্তর থেকে সিবিআই যখন ইনভেস্টিগেট করে, সিবিআই তখন সেই সুপারিশপত্রের কপিগুলোকে সংগ্রহ করে শিক্ষা দপ্তর বা মানিক ভট্টাচার্যের অফিস থেকে এবং সিজার লিস্টের মধ্যে সেই কপিগুলো, প্রতিলিপিগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল যে এইগুলো আমরা এই দপ্তর থেকে খুঁজে খুঁজে পেয়েছি। এবার প্রশ্নটা হচ্ছে, যাদের নামগুলোকে খুঁজে পাওয়া গেছে সেই নামগুলো কি চাকরি পেয়েছে? এটা কিন্তু সিবিআই বলেনি। যা জানা গিয়েছিল যে প্রচুর নামে প্রচুর সুপারিশপত্র পাওয়া গেছে, তার মধ্যে 130 জনের চাকরি হয়েছে। এখন স্বাভাবিকভাবেই সেটা নিয়ে যখন সংবাদ মাধ্যমে আলোচনা হয়, স্বাভাবিকভাবে যে কোনো মানুষের কৌতূহল যে হয় যে বিষয়টা কি, এর মধ্যে কি শিক্ষা দুর্নীতির মধ্যে কি তাহলে ভারতী ঘোষ যুক্ত আছে? শিক্ষা দুর্নীতির মধ্যে কি তাহলে দিব্যেন্দু অধিকারী জড়িত আছে? মিডিয়া যখন কথা বলছিল গতকাল সন্ধ্যেবেলা, ইন্টারপ্রিটেশনটা কিন্তু এই দিকে করানোর চেষ্টা হচ্ছিল যে দেখুন সিবিআই চার্জশিটে এদের নাম পাওয়া গেছে। আদতে নয়। আদতে যেটা হয়েছে যে যখন একটা সিজার লিস্ট তৈরি করে সিবিআই, সিজার লিস্টের মধ্যে যা যা ডকুমেন্ট, যা যা সমস্ত কাগজপত্র খুঁজে পায়, সমস্ত কিছু আদালতে তারা পেশ করে। লোয়ার কোর্টেও পেশ করে, হায়ার কোর্টেও পেশ করে এবং সেইখান থেকে তুলে নিয়ে মিডিয়া এই হাইপটা তোলার চেষ্টা করলো গতকাল সময়। বাস্তবটা কী, বাস্তবে কি ঘটেছিল, আমি আজকে এই পুরো বিষয়টা সরাসরি শুভেন্দু অধিকারী এটার ইন্টারপ্রিটেশনটা করেছেন, পরিষ্কারভাবে বুঝিয়েছেন এবং সহজ সরল বাংলায় স্পষ্টত সমস্ত ঘটনাটা বুঝিয়ে বলেছেন এবং আমার মনে হয়েছে যে এটা প্রত্যেকটা মানুষের শোনা দরকার। দেখুন, মিডিয়া যারা চালান, মিডিয়াতে যারা সম্প্রচার করেন, নিউজ সম্প্রচার করেন, তাদের একটা টিআরপির লক্ষ্য থাকে যে আমি একটা হাইপ তুলব এবং সেই হাইপ তুলতে গিয়ে সিজার লিস্টের অ্যানেক্সারে যে কপিগুলো দেওয়া থাকে সেগুলোকেও চার্জশিট বলে দেখিয়ে দেওয়া হয়। এখন সাধারণ মানুষ তিনি চার্জশিট আর সিজার লিস্টের অ্যানেক্সার সব কিছুকে ডিফারেন্সিয়েট করতে পারেন না, করাটাই স্বাভাবিক। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মানুষের কাছে যখন মিডিয়া ইন্টারপ্রেট করে, সেই মিডিয়ার ইন্টারপ্রিটেশনের মধ্যেও যখন গণ্ডগোল থাকে বা গলদ থাকে, তখন বিষয়টা আরও জটিল হয়। মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে তাহলে এরাও বোধহয় জালিয়াতিটা করেছে। আমি ভারতী ঘোষের বক্তব্য শুনছিলাম, বলছিলেন যে একটা সেন্টার চেঞ্জের জন্য আমি চিঠি দিয়েছিলাম, যে একটি মেয়ে আমার কাছে এসেছিলো, বোধহয় বিষ্ণুপুরে থাকে, সে অন্য জায়গায় সেন্টার পড়েছিল, তার জন্য আমি একটা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি।
ঠিক কি ভুল আমি জানি না, আমি সেই বিতর্কে যাচ্ছি না। ভারতী ঘোষ 4 জনের নাম পাঠিয়েছেন, সেটা পাঠিয়েছেন কি পাঠাননি সেটাতেও আমি যাচ্ছি না। দিব্যেন্দু অধিকারী 20 জনের নাম পাঠিয়েছেন কি পাঠাননি আমি সে তর্কেও যাচ্ছি না। মমতা ঠাকুর বলেছেন যে না আমি পাঠাইনি, আমি সে তর্কেও যাচ্ছি না। আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কেউ কারুর কাছে সুপারিশ পাঠালে সেই সুপারিশের মধ্যে টাকার লেনদেন ছিল কি না, সেই সুপারিশের মধ্যে নিজের ছেলে কিংবা নিজের নাতি কিংবা নিজের আত্মীয় কিংবা নিজের ভাতৃবধূ কারুর নাম ছিল কি না, সেইগুলো তো সিবিআইয়ের বিচার্যের মধ্যে থাকে এবং সেইগুলো যদি কোনো হিন্টস পায় তখনই তাদের ডেকে ইনভেস্টিগেশন করে। সেই ইনভেস্টিগেশনটা যদি সেইখানে দাঁড়িয়ে সেইটার ভিত্তিতে হয় তখন একটা বলার জায়গা থাকে যে এর বিরুদ্ধে আমি করাপশানের এই চার্জ পেয়েছি। কিন্তু একটা অফিসে গিয়ে আমি যা যা সিজ করলাম সেই কপিগুলো যখন আমি কোর্টে দিলাম তখন তার মধ্যেই দুর্নীতি লুকিয়ে আছে এ কথাটা আমি বললাম না, তাদের আমি ইনভেস্টিগেশনের আওতাতেই আনলাম না, কিন্তু আমি যা ডকুমেন্ট পেয়েছি সেই ডকুমেন্টগুলো কোর্টের হাতে দিয়ে দিলাম। এবং সেই সুপারিশপত্রের মধ্যে কতজনের চাকরি হয়েছে, যদি দুর্নীতির গন্ধ থাকে তো তাহলে 20 জনেরই চাকরি হতো, 20 জনের জন্য নির্দিষ্টভাবে কোনো টাকার লেনদেন হতো, সে কাহিনিও কিন্তু সেখানে। কিন্তু মানুষের কাছে মিডিয়ার যে ইন্টারপ্রিটেশনটা হলো সেই ইন্টারপ্রিটেশনটা কিন্তু মানুষের মধ্যে এই কনফিউশনটা তৈরি করলো। ভীষণ জটিল ব্যাপার। আমার গতকাল এই মিডিয়াতে এই ব্যাপারটাকে ফ্ল্যাশ করার পর আমার মনে হয়েছে আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা বেশি করে মানুষের কাছে শোনানো দরকার, বাস্তবটা কি সেটাই শুনুন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজকে চার্জশিট দিয়েছে, সেখানে দেখা গেছে আজকে চার্জশিট দেয়নি, সিবিআই রিপোর্ট দিয়েছে, তার সঙ্গে কিছু কাগজ অ্যানেক্স করেছে, এটা লোয়ার কোর্টেও দিয়েছে। আপনাদের এটা পুরনো খবর এবং এতে বহু লোকের সুপারিশপত্র, পার্থ চ্যাটার্জির অফিসে যাদের সুপারিশপত্র, আপনাকে দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি, এটা নতুন নয়, এটা 2-2.5 বছর আগের পচা জিনিস আপনার বেরিয়েছে। যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো, সে জেরার কাজটাও হয়নি। এটা 2 বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল। এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গেছিলো তার একটা কপি শুধু, এটার সঙ্গে কিছু নেই। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনারা যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। শুধু আমাদের সঙ্গে যারা আছেন 2-1 জন তারা নয়, ওদের সঙ্গেও এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি, তাদেরকেও সিবিআই ডাকেনি। সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে। অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে, অর্থের বিনিময়ে যাদের নিয়োগ হয়েছে, ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং যদি কোনো নেতা মন্ত্রী আধিকারিকের আত্মীয় চাকরি পেয়ে থাকে তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক, সেটা আমরা চাই। কিন্তু সাথে সাথে এটাও চাই যোগ্য যারা, এই অযোগ্যদেরকে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেমন 26,000 যে এসএসসির চাকরি তাতে 19,000-এরও বেশি যোগ্য আছে, 5,890 জন অযোগ্য। আমরা অযোগ্যদের চাকরি যাক এটা একদম চাই, 19,000 সামথিং যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায় এটাও আমরা চাই, খুব ক্লিয়ার। এবং রাজ্য সরকার অবৈধ লোকেদের বাঁচানোর জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি। তাই এটা মধ্য দিয়ে এমন কিছু বিষয় নয়, এটা কমপ্লিটলি যা মেটেরিয়াল তারা সিজার লিস্টে পেয়েছিল তার অ্যানেক্সচার, নাথিং এলস। সিবিআই এটা 3 বছরের বেশি ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনে যদি কোনো ফাউল প্লে হয়ে থাকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পদেরই হোক। এমনকি আইএস মনীষ জৈনকে ডেকেও জিজ্ঞাসাবাদ সিবিআই এক্ষেত্রে করেছে। অতএব এটা নিয়ে কোনো গোপনীয়তার বিষয় নয়।
একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ বিষয়।